আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কি বললো স্যার? কি আর বলবে জিয়া, সেই অ্যাফাসিয়ার কথাই বললো। কথাটা শেষ করেই উদাস ভঙ্গিমায় বসলো আফিফ। জিয়াউলের মনটা আরো খারাপ হয়ে গেল। স্যারের এমন সুর তাকে কষ্ট দেয়। ছোট্ট স্বরে শুধালো, এটা কি ভালো হবে না স্যার? চিকিৎসা চললে হয়তো ভালো হয়ে যেত, কিন্তু মা যে কোনো থেরাপি নিতে চায় না জিয়া। কেন নিতে চায় না সেটাই বুঝতে পারি না। কে না কথা বলতে চায়, কে না মনের ভাব প্রকাশ করার ইচ্ছা পোষণ করে। মা কেন এমন করে আমি আজও ধরতে পারি না জিয়া। আমার কি ইচ্ছা করে না মায়ের মুখে আদুরের স্বরের ডাক শুনতে? কি করুন কণ্ঠস্বর। জিয়ার বুকটা হু হু করে উঠল। আবার প্রশ্ন করলো, থেরাপি ছাড়া অন্য কোনো মাধ্যম নেই স্যার? মাথা নাড়ালো আফিফ। আছে, কিন্তু তা তাদের হাতে নেই। মাথা নত করেই বলল, অ্যাফাসিয়া বলতে স্ট্রোক বা মস্তিষ্কের কোনো আঘাতের ফলে রোগীর বাকশক্তি হারানোকে বোঝায়। এমন দুই ধরনের অ্যাফাসিয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় অ্যাফাসিয়া সংস্থা। তার মধ্যে মা যেটি দ্বারা আক্রান্ত সেটি হলো ব্রোকাস অ্যাফাসিয়া। এতে বাকশক্তি পুরোপুরি না হারালেও অনর্গল কথা বলার ক্ষমতা লোপ পায়। রোগীর কথা বলা এতটাই সীমিত হয়ে পড়ে যে অনেক প্রচেষ্টার পর 4টি শব্দের বেশি কিছু বলতে পারে না। অন্যের কথা বোঝার ক্ষেত্রে বা কোনো লেখাপড়ার ক্ষেত্রে রোগীর কোনো সমস্যা না থাকলেও নিজে লিখতে গেলে কিছু অসুবিধা হয়। আমার ছোটবেলায় আম্মা হঠাৎ করে স্ট্রোক করে। জ্ঞান ফেরার পর কথা বলতে না পেরে কোনো আফসোসই করেননি, বরং যেন খুশি হয়েছিল। বাবা এতবার বলতো থেরাপি নিতে, সে আধো আধো বুড়িতে কথা বলতে পারে, একসাথে পারে না, হঠাৎ হঠাৎ বলতে পারে। থেরাপি নিলে সমস্যার সমাধান হবে। বাবা জোর করলেই নাকি মা নিজের ক্ষতি করার কথা বলতো। পরে বাবা হাল ছেড়ে দিয়েছে। লিখতে গেলে অসুবিধার প্রভাবটা বাবার সাহায্যেই কাটিয়ে তুলতে পেরেছে। কতদিন পর আম্মা কথা বলল, শুধুমাত্র দুটো শব্দ উচ্চারণ করেই জ্ঞান হারালো। অথচ এখন যদি সে আবার স্ট্রোক করত, বাকশক্তি ফিরে পাওয়ার চান্স ছিল। আবার নাও থাকতে পারে। কিন্তু মা অনল মাহমুদের নাম শুনে ভয় সিটিয়ে গেল কেন? এই লোকের সাথে আমাদের কোনো অতীত জড়িত নয় তো? জিয়াউল বুঝল কামিনী বেগমের পুনরায় কথা বলার উপায় একটাই বেঁচে আছে, সেটি হলো স্ট্রোক। কিছুটা বাচ্চাদের মতোই বলল, স্যার, আমরা এমন একটা কাজ করব আন্টি যেন স্ট্রোক করে, তাহলে তো হয়ে গেল। জিয়াউলের বোকা বোকা কথায় আফিফের রাগার কথা থাকলেও হাসি পেল। কিছুটা হেসেই বলল, মস্তিষ্কের স্ট্রোক পাগলা, আমাদের কাজে যদি হার্ট অ্যাটাক করে তখন? লজ্জা পেল জিয়াউল। তড়িঘড়ি করে বের হয়ে এলো ঘর থেকে। এত বড় অফিসার, তার এমন ছেলে মানুষই কথা মানায়। আফিফ জিয়াউলের যাওয়া দেখে হেসে মায়ের কাছে বসলো। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। ছোটখাটো সাজানো গোছানো এক রেস্তোরাঁ, চারদিক বিভিন্ন রঙিন আলো আধারকে হারিয়ে মাথা উঁচু করে রেস্তোরাঁটা দাঁড়িয়ে আছে। কানায় কানায় পূর্ণ, গিজ গিজ করছে মানুষ। তবুও নেই তেমন হইচই, অগোছালো ভাব। প্রত্যেক টেবিলে লোকজন এতটাই সুশ্রীভাবে কথা বলছে, পাশের টেবিল থেকে শোনা যাচ্ছে না। মাঝে মাঝে উচ্চ হাসির শব্দ আসছে, তবে কেন জানি মনে হচ্ছে এই হাসির শব্দটা পরিবেশকে আরো জাঁকজমকপূর্ণ করেছে। হাসির শব্দটা আসা মাত্রই সবাই কেমন মুচকি হেসে এদিক ওদিক তাকাচ্ছে, হাসির মালিককে একটু দেখার আশায়। ব্যাপারটা বেশ উপভোগ করছে মনিরা। বাবা মেয়ে পাশাপাশি বসে এক মনে ফিসফিস করে কথা বলছে। কি বলছে তারাই জানে। এই ফাঁকে মনিরা নিজের মতো বিভিন্ন মানুষের আচার আচরণ লক্ষ্য করছে। প্রেম নামক শব্দটি নতুন আগমনে ভরকায়নি সে, বরং বেশ উপভোগ করছে। অন্তরের দোলা, নতুন মিষ্টি হাওয়া, ঠোঁটের মুচকি হাসি, হুট করে হারানোর ভয়ে আধারে ঢাকা মুখ। সময়টা খারাপ যাচ্ছে না। 10 বছরের তিক্ততাকে ফিকে করতে পেরেছে সে। নতুন জাগরণে নতুন মনিরা জন্ম হয়েছে। মুচকি হেসে বলল, আজ লং ড্রাইভে গেলে কেমন হয় মিহি? নেচে উঠল মিহি। কথাটি যে বেশ পছন্দ হয়েছে তার, তবে আহিসের ভালো লাগলো না। সময়টা তার খারাপ যাচ্ছে। ছোট্ট মেয়েটার জন্য মনিরার সঙ্গটাকে সে সহ্য করে নিলেও তা কতদিন করবে জানে না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এই মেয়েকে কি করবে কে জানে। বিরক্ত দৃষ্টিতে মনিরার দিকে তাকাতেই মনিরা কিছুটা বিব্রত হলো। তড়িঘড়ি করে বলে উঠল, তুমি আব্বুর সাথে লং ড্রাইভে যাবে মিহি? আমি এখান থেকে বাড়ি ফিরবো, দাদু একা আছে তো? আহিসের বিরক্তটা এক ছুটে পালালো। মনিরার আনন্দে উল্লাসিত মুখটা কালো হয়ে এলো। ভেবেছিল আহিস প্রতিবাদ করবে, বরাবরের মতো বলবে, এই মেয়ে, তোমাকে আমি বাড়ি ফিরতে বলেছি, একসাথে ফিরবো। কিন্তু সেরকম আহিস বলল না, বরং মনিরাকে সাপোর্ট করে বলল, তুমি বাড়ি ফিরে যাও, আমি ক্যাব বুক করে দিচ্ছি। মা অনেকক্ষণ একা আছেন তো।
বিল পরিশোধ করে বেরিয়ে এলো রেস্তোরাঁ থেকে। ক্যাব আসতে যতক্ষণ সময় লাগলো মিহি মায়ের সাথেই ছিল। মনিরা উঠে বসতেই স্বস্তির নিঃশ্বাস পেল আহিস। এখন বেশ ভালো লাগছে। মানুষের বাঁকা উৎফুল্ল দৃষ্টি ভালো লাগছিল না। হয়তো সবাই ভেবেছে স্বামী স্ত্রী তারা। এটা তো সত্যি নয়, কোনোভাবেই সত্যি করা সম্ভব নয়। তার জীবনে প্রেম পিয়াসী ব্যতীত কারোর স্থান নেই, কারোর নয়। ধোঁয়া উড়িয়ে ক্যাব যখন ছুটতে শুরু করলো, দুটো লোককে ইশারা দিয়ে নিজের গাড়িতে বসলো আহিস। লোক দুটো ইশারা পেয়ে ক্যাবকে অনুসরণ করে বাইক নিয়ে ছুটতে লাগলো। কর্তার হুকুম মান্য করাই তাদের কাজ। গাড়িতে বসে মিহি এক পলক জানলা দিয়ে মাথা বের করে ক্যাবে ছুটে যাওয়া দেখলো। মাকে ছাড়া ভালো লাগে না তার। গোমরা মুখে বলল, আম্মু থাকলে মজা হতো আব্বু। তোমার দাদু যে একা রয়েছেন আম্মা, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কে দেখবে বলো তো? মন খারাপ করো না আম্মা জান, আর একদিন আমরা 4 জনই বের হব। এখন একটু হাসো। কথাটা শেষ করে আহিস মিহির গাল টেনে দিল। মিহি আর মন খারাপ ধরে রাখতেই পারল না, হেসে জড়িয়ে ধরল আব্বুকে। আহিস ও মেয়েকে জড়িয়ে নিয়ে সীমাবদ্ধ জার্নি শুরুটা করেই ফেলল। অজানা গন্তব্যে ছুটে চলার মাঝে বাবা মেয়ের বন্ধন আরো দৃঢ় হোক। বড় রাস্তা থেকে বাঁক নিয়ে ছোট রাস্তা ধরতেই অন্ধকার যেন ক্যাবটিকে গ্রাস করে নিল। ক্যাবের কৃত্রিম আলোয় যতটুকু দেখা যায়। জানালায় 2 হাত ভাঁজ করে মাথা রেখে আকাশ দেখছে মনিরা। বুকের ভিতর কি এক জ্বালা হচ্ছে। এতদিন পরেও প্রিয় মানুষটির মনে জায়গা করতে না পারার ব্যর্থতা কোথায় লুকাবে সে? এত কাছে থেকেও প্রিয় মানুষের মনের খবর বুঝতে না পারার অপারগতা কিভাবে পূরণ করবে? ভেতর থেকে ভেঙে পড়ছে সে। বারবার চোখের পাতায় নাদিয়ার প্রেমময় দৃষ্টি ঘুরছে। তবে কি আহিস নাদিয়াকে ভালোবাসে? তার আর সুখ পাওয়া হলো না। হুট করে মন পরিবর্তনের সাথে সাথে মুখশ্রীতে আমূল পরিবর্তন ঘটল। একটু আগের ব্যথার ছাপ নেই। এক রাশ রাগ হিংস্রতা ঘিরে ধরেছে তাকে। প্রতিপক্ষ নাদিয়াকে খুনে নেশা চেপেছে। আকস্মিক ক্যাব থেমে যেতে ঘর থেকে বের হয় মনিরা। চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলে। কি সব ভাবছিল? ড্রাইভারকে কিছু বলবে তার আগেই একদল লোক হৈ হৈ করে ছুটে এসে গাড়ির দরজা খুলে ফেলে। টেনে হিঁচড়ে বের করে মনিরাকে। এক নিমিষে কি হয়ে গেল বুঝতে বুঝতেই লোকগুলো তাকে তাদের গাড়িতে তুলে ফেলেছে। বাইকটি কাছে আসতে আসতেই তীব্র বেগে ছুটে গেল গাড়িটি। ড্রাইভার কোনো দিকে না তাকিয়ে ক্যাব নিয়ে চলে গেল। ঝামেলায় জড়াতে কেই বা চায়? লোক দুটো ভয় নিয়ে একে অপরের দিকে তাকালো। এই মেয়ের কিছু হলে জান তাদেরও যাবে। অন্ধকারে এক ছিটে আলোকে অনুসরণ করে তারাও ছুটল পিছু পিছু। হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না। গাড়িটি থামলো নির্জন এক গোডাউনের সামনে। আবারও হৈ হৈ করে লোকগুলো মনিরাকে নিয়ে নামলো। মুখটা কালো কাপড়ে ঢাকা, চেনার উপায় নেই। মনিরাকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে লোকগুলো চলে গেল। বাইকে বসা লোক দুটোর মাথায় ঢুকলো না। এতটা অবাক হয়েছে তারা, বসকে খবরটা জানাতেও ভুলে গেছে। এগিয়ে যাবে কি যাবে না দোটানায় পড়ে। যাওয়ার চিন্তা বাদ দিল দুজনেই। দুজন লোক এতজনের সাথে পারবে না। আহিসকে ফোন দিল, ধরছে না। কয়েকবার দেওয়ার পর ধরতেই বলে উঠল, বস জলদি আসুন, ভাবিকে কে যেন গোডাউনের এদিকে তুলে নিয়ে এসছে। লোক ছাড়া আসবেন না বস, মারা পড়বো সবগুলো। আহিস চট করে মিহির দিকে তাকালো। মেয়েটা ঘুরতে এসেছে ঠিক, তবে ঘুমের কাছে হেরে গিয়েছে। বাড়ির দিকে ফিরছিল সে। বিচলিত হলেও প্রকাশ করল না। গম্ভীর কণ্ঠে বলল, আপু বল, শি ইজ নট মাই ওয়াইফ ইডিয়েট। লোকটা খুক খুক করে কেসে উঠল। চিন্তায় কি বলতে কি বলে ফেলেছে এই লোক। এমন সময়ও এসব ধরছে, আবার বকাও দিচ্ছে। ফোন কেটে দিয়ে ভাবতে বসলো সে। ভাইয়ের বউ ভাবি হলে তাদেরও ভাবি হবে। ভুলটা কি বলেছে? মাঝারি সাইজের ঘরটায় দুটো চেয়ার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না মনিরার। মাথার উপরে কম দামি লাল বাতি জ্বলছে। অনেক দিন হয়তো পরিষ্কার করা হয়নি। ময়লা জমে আলোটাও কেমন ঘোলাটে হয়ে আবছা অন্ধকার মিশিয়ে দিয়েছে। অদূরে ওই চেয়ারে একজন বসে আছে, পায়ের উপর পা তুলে সিগারেটে ধোঁয়া ওড়াচ্ছে। ভয়ে গা ঝমঝম করে উঠল মনিরার। এক পা করে এগিয়ে আসতেই কৌতুক মিশ্রিত কণ্ঠ ভেসে আসলো। ভয় পেয়েছেন মিসেস আতিকুর? মেয়েলি কণ্ঠস্বর। মনিরার ভয়টা কমে এলো। কণ্ঠটা কেমন পরিচিত। বড় বড় পা ফেলে এগিয়ে যেতেই নাদিয়াকে দেখে অবাক হলো সে। বিস্মিত কণ্ঠে বলল, আপনি? আমাকে এখানে আপনার কথা এনেছে তারা, কিন্তু কেন? জবাব এলো না। পরপর 2 বার সিগারেটে টান দিয়ে নাক মুখে ধোঁয়া বের করে মনিরার দিকে ছুঁড়ে মারল। কেসে উঠল মনিরা। শব্দ করে হাসলো নাদিয়া। তার বেশ আমোদ লাগছে। মনিরার মনে হচ্ছে এই সিগারেট খাওয়া পুরুষকেও হার মানিয়ে দিবে। কাশির প্রভাবে শরীর দুলিয়ে বসে পড়ল মনিরা।
কিছুটা রাগ নিয়ে বলল, এটা কেমন অসভ্যতামি নাদিয়া? অসভ্য, অভদ্র, নষ্ট মেয়ে মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আশা করা বোকামো নয় মিসেস আতিকুর। মিসেস আতিকুর সম্বোধন নিতে পারল না মনিরা। রক্তলাল চোখ নিয়ে চেঁচিয়ে বলল, মিসেস মনিরা বলুন, নট আতিকুর। ওকে, নো প্রবলেম। তো মিসেস মনিরা, স্বামী মারা যাওয়ার কয়েকদিন না যেতেই দেবরের সাথে সেটিং করার চিন্তাভাবনা করে ফেলেছেন। লা জবাব। কি বলতে চাইছেন আপনি? ঠিক করে কথা বলুন। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার মনে এরকম কিছু নেই? নাদিয়া উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল মনিরার দিকে। একটা শব্দ না শোনার আশায় চাতক পাখির মতো অপেক্ষা করলো। তবে নাদিয়াকে নিরাশ করে মনিরা মুচকি হাসল। শান্ত স্বরে বলল, ভুল কিছু দেখছি না তো। ভালোবাসা তো পাপ নয়, না সুখে থাকতে চাওয়া অন্যায়। আমি দুঃখের উচ্চাটনে ভাসতে ভাসতে এত দূর এসেছি। একটু সুখের আশায় আরেকজনের হাত আঁকড়ে ধরতে চেয়েছি। সে অধিকার নিশ্চয়ই আমার আছে। উগ্র নাদিয়া হঠাৎ করে নিভে গেল, চোখেতে জলের ফোয়ারা। মনিরা ভালো করে তাকিয়ে দেখল মেয়েটার শরীর বসে গেছে, চোখের নিচে কালি পড়েছে, মুখ ফ্যাকাশে, গলার হাড়গুলো কেমন উঁচু দেখাচ্ছে। খানিক খারাপ লাগলেও পাত্তা দিল না মনিরা। অন্যদের কথা ভাবতে ভাবতেই 10টা বছর কাটিয়ে দিল। এখন না হয় সে নিজের কথা ভাবল। নাদিয়া চেয়ার ছেড়ে নিচে বসে পড়ল। এক প্রকার ঝাঁপিয়ে পড়ে পা আঁকড়ে ধরল মনিরার। চমকে দাঁড়িয়ে পড়ল মনিরা। পড়ে যেতে নিয়েও চেয়ার ধরে নিজেকে সামলে নিল। নাদিয়া বারবার একই শব্দ উচ্চারণ করে বলতে লাগলো, আমি আয়েশকে ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমি আয়েশকে সত্যিই ভালোবাসি। আমি ভালোবাসি আয়েশকে। সরে যান আমার আয়েশের জীবন থেকে। আপনি কিছুদিন ধরে আয়েশকে ভালোবাসেন, অথচ আমি সেই 3টা বছর ধরে ভালোবাসা জমিয়ে রেখেছি। একটু একটু করে আয়েশকে পাওয়ার আশা বুকে জমিয়েছি। ধুকে ধুকে মরেও অপেক্ষা করেছি। বাবা মা ভাইয়ের বিরুদ্ধে গিয়েছি, নিজের রক্তের সাথে বেইমানি করেছি, বিবেকের সাথে প্রতারণা করেছি, এক আকাশ সমান আবেগ নিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করেছি। আমাকে এমন শাস্তি দেবেন না। আমি জানি আন্টি আপনাকে পছন্দ করে আয়েশের জন্য। হয়তো আয়েশ মায়ের কথা মেনেও নেবে, কিন্তু আমার কি হবে? আমি কিভাবে বাঁচব? আমি আয়েশকে ছাড়া মরে যাব আমি। আপনার তো বাচ্চার কেউ আছে, আপনার মেয়ে আছে, কিন্তু আমার কেউ নেই। বাবা মা জন্ম দিয়েই খালাস, ভাইয়ার জীবনে কোনো স্থান নেই। এই একটা মাত্র আশা নিয়ে আমি বেঁচে আছি। আয়েশকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। আমাকে বেঁচে থাকার সুযোগ দিন। আপনি বিনিময়ে যা চাইবেন তাই দিব। কত টাকা চাই আপনার? আমার নামের সম্পত্তিগুলোও লিখে দিব। মেয়েকে নিয়ে ভালোভাবে সুখে থাকবেন। শুধু আমার আয়েশকে দিন। সরে যান পথ থেকে। আয়েশকে ছাড়া আমি বাঁচব না, মরে যাব। উন্মাদের মতো আচরণ মনিরার মনে আঁচড় কাটতে পেরেছে। মেয়েটার কষ্টও তাকে ছুঁতে পেরেছে। তবে কোথাও যেন একটা নিষেধাজ্ঞা এসে মস্তিষ্ককে নড়বড়ে করে দিচ্ছে। আহিশকে আপন করার মনোবাসনা মুহূর্তে বিবেককে হারিয়ে দিচ্ছে। নাদিয়ার কথাগুলোকে হাজার মাইল দূরে সরিয়ে দিচ্ছে। দিশেহারা মনিরা আবারও বসে পড়ল চেয়ারে। হঠাৎ করে মনে পড়ল নাদিয়া তাকে টাকার কথা বলেছে, আর ভালোবাসাকে টাকা দিয়ে কিনতে চেয়েছে। আহিসের প্রেমে অবচেতন মন যেন একটা রাস্তা পেয়ে গেল নাদিয়ার আহাজারিকে অবহেলায় দূরে ছুঁড়ে ফেলতে। কাটকাট গলায় বলল, ভালোবাসা কি নিলামে তুলতে চাইছো? আমার ভালোবাসা এতই ঠুমকো? টাকার গরম দেখাচ্ছ আমাকে? আমার তো মনে হচ্ছে তুমি আহিসকে ভালোই বাসনি, শুধুমাত্র জেদের বসে এমন পাগলামি করছো। নাদিয়া কিছুক্ষণ মনিরার দিকে তাকিয়ে রইল। হুট করে পা ছেড়ে চেয়ারে বসে ফ্লোর থেকে মদের বোতল তুলে নিমেষেই ঢেলে দিল গলায়। অর্ধেকটা পেটে চালান করে বলল, আমার ভালোবাসাকে তোমার কাছে জেদ মনে হচ্ছে? আচ্ছা জেদ তো। তুমি কি ভেবেছ তোমাকে অনুরোধ করেছি বলে আমি দুর্বল? যে মেয়ে তোমাকে তুলে আনতে পারে সে কি করতে পারে ধরতে পারো? আমার আহিসের জীবন থেকে প্রতিপক্ষকে সরাতে আমার হাত কাঁপবে না। নাও ডিসিশন ইজ ইয়োর। কথাটা বলা শেষ করেই মদের বোতলের পাশে পড়ে থাকা চাপাতি হাতে তুলে নিল নাদিয়া। মনিরার দিকে তাকিয়ে মুচকি হেসে রিয়াকশন দেখার আশায় বসে রইল। তবে মনিরাকে ভয় না পেতে দেখে কিছুটা অবাক হলো সে। শক্ত কণ্ঠে বলে উঠল, ভয় করছে না তোমার? খেলনা নয়, একটা টানেই মাথাটা আলাদা করতে পারি, দেখবে। এবার শব্দ করে হেসে উঠল মনিরা। হাসির ঝলকে শরীর সহ চেয়ার মৃদু নড়ছে। হাসি থামাতে বেশ বেগ পেতে হলো মনিরাকে। পায়ের ওপর পা তুলে রসিকতা করে বলে উঠল, আচ্ছা দেখো। দাঁড়িয়ে পড়ল নাদিয়া, চোখে মুখে ক্রোধ। মেয়েটা তার সাথে মজা নিচ্ছে। নিঃসংকোচে চাপাতি মনিরার হাতের উপর ধরতেই এক ছুটে নাদিয়ার হাত থেকে কেড়ে নিল মনিরা। চমকে দুপা পিছিয়ে গেল নাদিয়া, চোখে মুখে ভয়। মনিরা ঘর কাঁপিয়ে হেসে বলল, আসো একটু গল্প করি।
আহা আসো, কিছুই করব না, বসো। নাদিয়া সেভাবেই দাঁড়িয়ে আছে দেখে মনিরা হাত ধরে জোর করে বসিয়ে দিল। চাপাতির মাথায় আঙ্গুল বুলিয়ে বলল, এই চাপাতি ধরার প্রথম দিনের এক্সপিরিয়েন্সের কথা তোমার সাথে শেয়ার করি। রাত্রে ঘুটঘুটি অন্ধকার, জায়গাটা এক নিষিদ্ধ পল্লীর। ওই গলিতে মেয়ে মানুষ মানেই ফুলটুসি, আর পুরুষ মানুষ মানেই খদ্দের। সন্ধ্যা হলে মেয়ে মানুষের হাসি কলকল করে গলিটায় লাইন করে দাঁড়িয়ে থাকে খদ্দের ধরতে। একদিন ইচ্ছে করে লাইনে দাঁড়ালাম আমি। এত মেয়ে মানুষ ছিল, আমি যে বাইরের কেউ ধরতেই পারল না। যার খোঁজে গিয়েছিলাম সে এলো। এমনভাবে প্রত্যেকটা মেয়েকে দেখছিল, এক মুহূর্তেই 50-60টা মেয়েকে চোখ দিয়ে ধর্ষণ করে দিল। তো ওই লোক আমার সামনে এসে হুট করে দাঁড়িয়ে গেল। আহিস মোটেও এমন না, তুমি আমাকে ভুল বুঝাচ্ছ। মেয়ালি কোনো দাগ আমার আহিসের জীবনে নেই। খবরদার নিজের স্বামীর মতো ভেবো না সবাইকে। মাঝপথে আটকে দেওয়ায় বিরক্ত হলো মনিরা। চর শব্দ করে তাকালো নাদিয়ার দিকে। এই মেয়ে দেখছি আহিস ছাড়া কিছুই বোঝে না। সে বলছে কি আর এ বুঝছে কি। আবার বলল, কথা শেষ করতে দাও। তোমার আহিস অমন হলে মনিরা ভালোবাসতো না। তো যাই হোক, লোকটা ছিল মাতাল। আমাকে দেখে পছন্দ হলো, বিড়বিড় করে কী সব বলছিল। আমি ভেতরে না ঢুকে লোকটাকে নিয়ে বাইরে চলে এলাম। হঠাৎ করে হয়ে যায় কেউ ধরতে পারেনি। নির্জন জায়গা, আগে থেকেই একটা পুরনো বাড়ি দেখে রেখেছিলাম, নিয়ে গেলাম সেখানে। লোকটা হাত শরীর ছোঁয়ার বাহানায় করছিল বারবার। বেঁধে দিলাম, যা এখন শরীর ছুঁয়ে দেখা। একটা চেয়ারে শক্ত করে বাঁধলাম। মাতালের হুঁশ নাই। পানি দিয়ে জ্ঞান ফেরালাম। নিজেকে অবশ্য মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিলাম, চিনতে পারিনি। ছুটার জন্য অতিরিক্ত লাফালাফি করছিল। তখনই এমন একটা চাপাতি হাতে তুলে নিলাম। বাম হাতটা বেশ দুষ্টু, হাত চলে হাত দিতে দ্বিধা করতো না। এক কোপ দিলাম, শরীর থেকে আলাদা হয়ে গেল। ইস, খিচে আনন্দ হচ্ছিল। ভয়ে ঢোকিল নাদিয়া। মনিরাকে এখন তার সাইকো মনে হচ্ছে। কি অবলীলায় নিজের দোষ স্বীকার করছে। আবার বলল, আচ্ছা তারপর শোনো। বাম হাত কাটায় হাতের বাঁধন নড়বড়ে হয়ে গেছিল। আমার অন্যমনস্কতার সুযোগ নিয়ে চাপাতি দিয়েই পায়ের বাঁধন খুলে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে। ছুটে বেরিয়ে গেল। আমিও পিছু নিলাম। রক্ত না খেয়ে শান্তি হবে না। না, শেষমেশ ব্যর্থ হলাম। বড় রাস্তায় উঠে যাওয়ায় ধরতেই পারলাম না। কি চিনতে পেরেছ না? বলো তো লোকটিকে। আমি জানি তুমি চিনতে পেরেছো, বলো বলো। এমনভাবে হাসলো নাদিয়া ভয়ে ভয়ে উত্তর দিল, আরাফ। আ আ তুমি নিশ্চয়ই অঙ্কে ভালো ছিলে। সূত্র বলতে কেমন উত্তরটা বলে দিলে। আই লাইক ইউর ব্রেন। আঙ্গুল নেড়ে কথা বলে মিনিট খানিক নিঃশব্দে হাসলো মনিরা। উঠে দাঁড়ালো। কোমরটা সামান্য বাঁকিয়ে ব্যায়ামের মতো করে বোঝালো। বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে। চাপাতি এখনো হাতে। হাঁটতে হাঁটতে বলল, তৃতীয় এক্সপিরিয়েন্সের কথা বলি। কেটে গেল অনেকটা দিন। বুঝতে পারছিলাম আমার সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকতে যাচ্ছে। সহ্য করি কী করে বলো? 10 বছরের সংসার, কি না করেছি। মুখ বুজে সহ্য করেছি সকল অত্যাচার। এরপরেও যদি সতী নিয়ে সংসার করতে হয়, বোঝো মনের ওপর কি চাপটাই না পড়ে। রাত বেশি হয়নি, স্বামী যাচ্ছিল সতীনের মুখে তালা দিতে। তুলে নিলাম অজ্ঞান করে। ওই নির্জনই চলে গেলাম। ওখানের মতো শান্তি আর নেই। কেন জানি মুখোশ পড়তে ইচ্ছে করেনি, তবুও পড়তে হলো। কথা বললে তো চিনতেই পারবে। জ্ঞান ফিরালাম। কণ্ঠ ধরে ফেললো। ফট করে নাম বলতে চাচ্ছিল, মুখে কষ্টে মেরে দিলাম। রক্ত আমাকে এমনভাবে টানছিল, তবুও শান্ত থেকে একের পর এক আঘাত করছিলাম। দেখলাম অজ্ঞান হয়ে যাবে, রিস্ক নিলাম না। জ্ঞান থাকতে থাকতে এক কোপে মাথাটা আলাদা করে ফেললাম। কোনো স্বামীর এমন ভাগ্য হয় স্ত্রীর হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার। এই হিসেবে কিন্তু আমার স্বামী বড্ড ভাগ্যবান। যাক, পরের কথায় আসি। শরীরের পাটগুলো কুচি কুচি করলাম। এক প্যাকেট নিজের সাথে নিয়ে বাকি অংশ লোকদের বিক্রি করে দিলাম। সুস্বাদু মাংস খা, কত হিসেবে আমি দেখেছো। কিছু টাকাও আয় হলো। বাড়ি ফেরার আগে জ্যাকেটটা ফুরিয়ে ফেললাম, কোনো চিহ্ন রাখিনি। বাড়ি ফিরলাম চুপচাপ। আতিকুর পেছনের দিকে বাইরে যাওয়ার জায়গা করেছিল। রাতের আঁধারে মেয়ে মানুষ ধরতে ওখান দিয়েই যেত। সকাল হলো বরাবরের মতো। মাংস রান্না করলাম। বাপ ছেলে ছিটেপুটে খেলো। জানতেই পারল না ছেলে ভাইয়ের মাংস খাচ্ছে। আহ, কি তৃপ্তির ঢেকুর। সময়টা এলো তখন, যখন পার্সেল এলো। মাথাটা সুন্দর করে পার্সেলে পাঠিয়েছিলাম। এমন ভয় পাওয়ার নাটক করলাম, কেউ ধরতেই পারল না। কেউ তার নিজের স্বামীকে মারতে পারে, যেখানে ভালোবাসায় ভরপুর ছিল সংসার। কথা হলো সে রাতের পর আরাপকে একা পাচ্ছিলাম না। আতিকুর মরে গিয়েও সুবিধা করলো। মেয়ের ক্ষতি হবে ভেবে ফাঁসিয়ে দিলাম আরাপকে। মেয়ে ভীষণ কাঁদছিল। আগে থেকে জোগাড় করে রাখা বাবার কীর্তিগুলো দেখালাম। শান্ত হয়ে গেল মেয়ে। দেখো, এখন পর্যন্ত শান্তই আছে। আব্বু পেয়েছে, শান্ত হবে না?
এখন আমি কি করে পারি মেয়ের আনন্দটা মাটি করতে? আমার একটা দায়িত্ব আছে না? আমি আবার দায়িত্ব পালনে সচেষ্টা থাকি সর্বদা। এবার আর হাসলো না মনিরা, থম মেরে বসে রইল। নাদিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মনিরার দিকে। মেয়েটাকে দেখে এমন মনে হয় শান্তশিষ্ট চেহারার পেছনে এত বড় হারামি লুকিয়ে আছে। তবে নাদিয়া মনিরাকে খুব একটা দোষ দিতে পারছে না। সে থাকলে হয়তো কাজগুলো অনেক আগেই করত। চরিত্রহীনদের সাথে সংসার করা যায় না। তার মা যে কি করে করছে, নাদিয়ার ভাবনার মাঝে মনিরা বলল, চুপ করে আছো কেন নাদিয়া? বললাম গল্প করব, তুমি তো শুধু শুনছো। কিছু তো বলো। আহিসকে চাই নাকি জীবন? যদি বলি আহিস। মনিরা হয়তো নাদিয়ার এমন ভাবালিশ উত্তর আশা করেনি। চমকিত দৃষ্টিতে তাকালো মনিরা। একটু আগে যে মেয়ে ভয় পাচ্ছিল সে এখন হাসছে কিভাবে? নাদিয়া হেসে বলল, তোমার রক্ত হঠাৎ করে গরম হয়েছিল। তবে তুমি হয়তো জানো না, মাহমুদ বংশের রক্ত জন্ম থেকেই গরম। মাহমুদ বংশের সাথে শুধু নির্দয় পাষাণ জুলুমকারীই যায়। খুন মারামারি কেড়ে নেয়া আমাদের রক্তে মিশে গেছে। রক্তের হিমোগ্লোবিনের মাত্রা আমাকে দেখাতে এসো না প্লিজ। নাদিয়া মাহমুদ অনল আদিল মাহমুদের মতোই হারামি। ওই যে বললাম রক্ত। জিন্সের পকেট থেকে সিগারেট বের করে আবার ধরালো নাদিয়া। নিকোটিনের ধোঁয়া তাকে এই মুহূর্তে কষ্টটাকে আড়াল করতে সাহায্য করছে। মনিরা অবাক হয়ে তাকিয়ে আছে। বিস্ময়ে তার মুখ কিঞ্চিত হাঁ হয়ে গেছে। নাদিয়া হেসে হাত বাড়িয়ে চাপাতিটা টান দিল। আকস্মিক হওয়ায় মনিরার খানিকটা কেটেও গেল। শব্দ করে হেসে উঠল নাদিয়া। উঠে দাঁড়িয়ে এক পা এগোবে, দরজায় শব্দ হতেই থেমে গেল সে। জোর ধাক্কায় কেউ দরজা খুলছে। একসাথে 3-4টে পা ঘরে ঢুকতেই থমকে গেল নাদিয়া। এক পলক সামনে দাঁড়ানো রক্তিম চোখের দিকে তাকিয়ে আরেক পলক হাতে থাকা চাপাতির দিকে তাকালো। হাত কাঁপছে তার। এত বড় ভুল করার দায়ে নিজেকে দোষারোপ করতে লাগলো। আহিসকে দেখে মনিরা নাদিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। নিমিষেই নাদিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়লো আহিসের বুকে। ফ্যাচ ফেচে কেঁদে বলে উঠল, আহিস বাঁচান আমাকে, ও মেরে ফেলবে আমাকে। এখান থেকে চলুন, ও আপনাকেও মেরে ফেলবে। পাগল হয়ে গেছে নাদিয়া, কি সব বলছিল। হ্যাঁ, আমার দম বন্ধ হয়ে আসছে আহিস, আমি মারা যাব। আহিস আগলে নিল মনিরাকে। মেয়েটা ভয় পেয়েছে। শান্ত করার জন্য বলল, শান্ত হও, কিচ্ছু হবে না, আমি আছি, শান্ত হও মনিরা। মনিরা শুনে বুঝেও শান্ত হলো না, বরং আহিসকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আহিসের ভীষণ অস্বস্তি হচ্ছিল। রাগটা যেন বেড়ে গেল। ধমকে বলে উঠল, এই মেয়ে শান্ত হও বলছি, ফ্যাস ফ্যাস করে কাঁদবে না তো। আকস্মিক ধমকে শান্ত হলো মনিরা। তবুও ছাড়ল না আহিসকে। বুকে মুখ লুকিয়ে নাদিয়ার দিকে চোরা চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। ঢলে পড়ল আহিসের উপর। চমকে গেল আহিস। দুবার গালে মৃদু থাপ্পড় দিয়ে বুঝলো জ্ঞান হারিয়েছে। নাদিয়ার দিকে রক্ত লাল চোখে তাকিয়ে বলল, ভেবেছিলাম মাহমুদ বংশের রক্ত হলেও তুমি আলাদা, বন্ধুত্বের স্থান দিয়েছিলাম। তবে আমি ভুল। মাহমুদ বংশের রক্তে এতটা দুর্গন্ধ, কেউই সেই দুর্গন্ধটা লুকিয়ে রাখতে পারে না। আমি তোমাকে কখনো ক্ষমা করব না নাদিয়া। অবশিষ্ট সম্পর্কটুকু এখানেই শেষ। কোনো এককালে উপকার করেছিলে বলে আজ ছেড়ে দিলাম। আমার মনে তোমার প্রতি ঘৃণা ছাড়া আর কিচ্ছুই রইল না। একমাত্র দায়ী তুমি নিজেই। কোলে তুলে নিল মনিরাকে। সাথে থাকা লোকগুলো বাইরে দাঁড়িয়েছে। আহিসের আড়ালে মনিরা নাদিয়াকে বুড়ো আঙ্গুল দেখাতে ধপ করে বসে পড়ল নাদিয়া। হাতের চাপাতি কোথায় গিয়ে পড়ল টের পেল না। তার কানে শুধু আহিসের কথাগুলোই ঘুরছে। সে তো শুধু ভয় দেখাতে চেয়েছিল। প্রথমে তো পায়ে ধরেছিল, ভিক্ষা চেয়েছে। তার হাহাকার কারো কানেই বাজেনি। চিৎকার করে কেঁদে উঠল নাদিয়া। কান্নার শব্দগুলো এক কোণ থেকে আরেক কোণে প্রতিধ্বনিত হয়ে তার কাছে ফিরে আসছিল। কাঁদতে কাঁদতে সময় কত যে চলে গেল টের পেল না। গুটিসুটি মেরে ফ্লোরে শুয়ে রইল। এই ব্যথা যে সারা না। অস্পষ্ট সুরে বিড়বিড় করতে লাগলো, যতনে ভালোবাসিলাম, সে আমারে যতনে দুঃখ দিয়ে গেল। ঘুম থেকে উঠে ছেলেকে পাশে বসে থাকতে দেখে মিষ্টি হাসল কামিনী বেগম। রাত এখন কটা বাজে জানা নেই, হয়তো 2-3টে বাজে। আফিফের দৃষ্টি মেলে ধরা বইয়ের ওপর। কামিনী বেগম হাত বাড়িয়ে ছেলের মাথায় রাখলেন। আফিফ হাতে রাখা হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি ভাঁজ করে রেখে দিল পাশে। মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ঘুম হয়েছে আম্মা, চলো খাবে। কামিনী বেগম মাথা নেড়ে সায় দিলেন। যদিও তার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ছেলে যে খায়নি। আগে তার কিছু হলে বাবা ছেলে না খেয়ে একসাথে বসে থাকতো পাশে। এখন বাবা নেই, ছেলে নিজ ভূমিকাতেই রয়েছে। এমন সৌভাগ্য কতজন মায়ের হয়।
মাকে চেয়ারে বসিয়ে দিয়ে খাবার গরম করে নিল আফিফ। এক পলক জিয়াউলের ঘরের দরজায় তাকিয়ে নিম্ন স্বরে বলে উঠল, খিদে পেলে খেয়ে নিতে হয় জিয়া, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এসো, ঠান্ডা হয়ে যাবে খাবার। 1 মিনিট পর মৃদু শব্দে দরজা খুলে গেল। ঘুম ঘুম চোখে জিয়াউল চেয়ারে বসতেই আফিফ মুচকি হাসল। কিঞ্চিত মুহূর্ত দেরি না করে খাবার বেড়ে রাখা প্লেটটা সামনে নিয়ে খাওয়া শুরু করলো। খিদেটা বেশ জোর পেয়েছে। আফিফ সেদিকে তাকিয়ে লজ্জা দিতে চাইল না। মাকে নিজ হাতে খাইয়ে নিজেও খেয়ে নিল। দরজার আড়ালে দাঁড়িয়েছিল অনান। খাওয়ার পর থেকে মনটা তার খচখচ করছিল। জিয়াউলের ভালোবেসে অপেক্ষা করার প্রতিদান দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসেছিল। ভালোবাসার বিনিময় দুঃখ যেন তার মনে বসে গিয়েছিল। তার হুট করে আফিফের 3টে বাক্য তার ভুল ধারণাকে সম্পূর্ণ ফিকে করে দিল। ভালোবাসা দিলে যে ভালোবাসা পাওয়া যায়, আজ যেন নতুন করে আবিষ্কার করলো সে। এই যে জিয়াউলের মুখশ্রীতে আলাদা দুটি খেলা করছে, তা যে আফিফের খেয়াল রাখার জন্য ঢের বুঝতে পেরেছে সে। ভেতরটা হঠাৎ করে ফাঁকা লাগছে। শৈশবের স্মৃতি তাজা হয়ে কেমন বুকের ক্ষত বাড়াচ্ছে। ঘরের মধ্যেই দরজার আড়াল থেকে বের হলো অনান। ততক্ষণে কামিনী বেগম শুয়ে পড়েছে। আফিফ জিয়াউল কিছু একটা নিয়ে কথা বলছিল। অনানকে দেখে থেমে যায় সে। আকস্মিক কথা থেমে যাওয়ায় কিছুটা বিচলিত হয় অনান, তবে বুঝতে দেয় না। চেয়ারে বসে ভাবুক নয়নে উপর দিকে তাকিয়ে বলল, আমরা ধীর গতিতে এগোচ্ছি মনে হচ্ছে। কেন এমন মনে হচ্ছে? ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো আফিফ। কিছুক্ষণ চুপ রইল অনান। দৃঢ় কণ্ঠে বলল, আমাদের উচিত ছিল এখন ওদের উপরে হামলা করা, অথচ বসে বসে আমরা গিলছি। শেষের কথাটা বলে আর চোখে জিয়াউলের দিকে তাকালো। সূক্ষ্ম খোঁচাটা ধরতে পেরে অপমানে থমথমে হয়ে এলো জিয়াউলের মুখশ্রী। খেপে গিয়ে বলে উঠল, সময় উপযোগে যা করা দরকার সেটাই করছে। গিলার সময় গিলছে, কাজের সময় কাজ করছে। অন্যদের মতো আগে তো পেট পুজো করে নেই নে। এই মুখ সামনে কথা বলুন, খিদে পেলে খাবো না? খেতে পেলে খাবে, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার মুখ বন্ধ করুন, এখানে প্রয়োজনীয় কথা হচ্ছিল। রাগে ফুসফুস করতে থাকে অনান। এভাবে তর্কে হেরে যাওয়া মানতে পারছে না, কিছু একটা বলবে। আফিফ গম্ভীর মুখে দুজনের দিকে তাকায়। শান্ত হয়ে যায় দুজনেই। এই ছেলেটার দৃষ্টিতে কি আছে কে জানে। কেমন বুক কেঁপে ওঠে। অপ্রসন্ন কণ্ঠে আফিফ বলল, দুজন বাচ্চা নয়, আচরণে পরিবর্তন নিয়ে এসো। যাই হোক, কাজের কথায় আসি। জবাব দেয় না কেউ। পরবর্তী কথা শোনার জন্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়। আফিফ ভূমিকাহীন অনানকে উদ্দেশ্য করে বলে, শাড়ি গহনা আছে তোমার? বুঝতে পারে না অনান। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আফিফ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। মায়ের ঘরে গিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসে, হাতে কমলা রঙের শাড়ি। এই শাড়িটা আফিফ স্কুলে থাকতে মাকে কিনে দিয়েছিল। এত কড়া রঙের শাড়ি কামিনী বেগম পরে না জেনেও মাকে পরীক্ষা করতে নিয়েছিল। কামিনী বেগম খুশিতে আটখানা হয়ে শাড়ি পরে সারা কোয়ার্টার ঘুরেছিলেন। আফিফের খুশি যেন সেদিন ধরে না। এরপর কামিনী বেগম শাড়িটি আর পরেননি, যত্ন করে তুলে রেখেছিলেন। আজ মায়ের এই শাড়িটাই তার কাজে লাগবে। শাড়ি অনানের সামনে ধরে কিছুটা তাড়া দিয়ে বলল, গ্রাম্য স্টাইলে শাড়িটি পরে এসো ফার্স্ট। আফিফের কণ্ঠে এতটা তাড়া ছিল, অনান প্রশ্ন করার সুযোগ পায় না। ঘরে ছুটে যায়। কোনো রকম শরীরে শাড়ি জড়িয়ে বেরিয়ে আসে। মায়ের ঘরে উকি দিয়ে আস্তে আস্তে বাইরে চলে আসে আফিফ। জানে না আজ সে সফল হবে কিনা। ভেবে ভেবে মন অশান্ত হয়ে উঠেছে। অনানকে নিয়ে জিয়াউল বাইরে আসতে আফিফ জিয়াউলকে প্রশ্ন করল, ঠিকভাবে খবর নিয়েছো? ওই রাস্তা দিয়ে গেলে মিস হবে না তো? আমি 100% শিওর স্যার, ছিনতাইকারীরা উদ পেতে বসে থাকে। তবে এতটা রিস্ক নেওয়া উচিত হবে স্যার? হ্যাঁ জিয়া, তুমি আমার কথা বুঝোনি। আমাদের সলিড একটা অজুহাত চাই। নিজের হাত নিজে কাটলে কোনো প্রমাণ নেই। প্রতিপক্ষকে দুর্বল ভেবো না। পুরো শহর অনল মাহমুদের কবজায়। জিয়াউল আর কথা বাড়ালো না, গাড়িতে উঠে বসল। নিস্তব্ধ গলিটা ধরতেই কেমন সতর্ক হয়ে গেল আফিফ। ডানে বামে তাকালো, না কেউ নেই। হতাশ হলো সে। পর মুহূর্তে জিয়াউলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে খুব করে শাসালো। বড়সড় ঢোক গিল জিয়াউল। তাকে যা জানানো হয়েছে সে তো তাই বলেছে। কেন যে শিওর দিতে গেল, এখন নিজেই ফেসে যাবে। ভাবতে ভাবতেই থেমে গেল গাড়িটি। চমকে উঠল জিয়াউল। আফিফের ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি। গাড়িটা ঘেরাও করে দাঁড়িয়ে আছে 6-7টি ছেলে। নেমে দাঁড়ায় আফিফ। ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, কি চাই? পথ আটকালেন কেন? কি কি আছে বের কর, নইলে মেরে রেখে দেব। দেখছিস হাতে কি? রিভলভার ছুরি দেখিয়ে আফিফকে ভয় দেখাতে চায় ছেলেগুলো। আফিফের ভীষণ হাসি পায়।
নিজ হাতে কত রকমের রিভলভার ছুঁয়েছে, অথচ ছেলেগুলো তাকে খেলনা বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে। ভয় পাওয়ার ভান করে বলে উঠল, না না, দিচ্ছি দিচ্ছি, মেরো না প্লিজ, জীবন অনেক দামি। আচ্ছা কি নিবে? টাকা নিবে না মোবাইল নিবে না এটা নেবে? পকেট থেকে চকচকে বন্দুকটা বের করে কৌতুক হাসলো আফিফ। ছেলেগুলো দুপা পিছিয়ে গেল, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। যেই না দৌড় দিতে যাবে, ফাঁকা গুলি ছুড়ে আফিফ। আকস্মিক ভয়ে দাঁড়িয়ে যায় ছেলেগুলো। একজন ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আপনি পুলিশ? না, পুলিশের বাপ, আর্মি। ভয় পেলে বাবুরা? ভয় পেও না, আমি কিছুই করব না তোমাদের। চলো বসে কথা বলি। ছেলেগুলোর সাহস হলো না, হাত পা কাঁপছে ধীর গতিতে। একজন কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, মাফ করে দিন স্যার, আজ থেকে ভালো হয়ে যাব। পেটের টানে আকাম করি, আর করব না, এইবারের মতো ছেড়ে দিন। আফিফ হাসল। আজ তার হাতে অস্ত্রটা না থাকলে এদের মুখে অন্য কথা থাকতো। হাত দিয়ে ইশারা করে বলল, আমি তোমাদের কিছুই করব না যদি তোমরা আমার কথায় কাজ করো। রাজি? ছেলেগুলো উপায় না পেয়ে কাছে আসলো। ধুলো মাখা রাস্তায় বাবু হয়ে বসে ছেলেগুলোকে বসতে ইশারা করলো আফিফ। ভয় কাটেনি কারো, বসলো সবাই। আফিফ বলল, ডিল একটাই, আমি যা বলবো তাই করবে, জাস্ট এতটুকুই। আরো কিছুক্ষণ কথা বলল আফিফ, বুঝিয়ে দিল নিজের পরিকল্পনা। লোকগুলো অবাক হয়ে তাকিয়ে রইল। এ কেমন লোকের পাল্লায় পড়লো তাই হয়তো ভাবছে। জেলে যাওয়া থেকে বাঁচতে রাজি হয়ে গেল ফট করে। আফিফ মাথা দুলিয়ে হাসলো। গাড়ির দিকে হাত উঁচিয়ে ইশারা করতে জিয়াউল নেমে এলো কিছু কাগজ নিয়ে। ছেলেগুলোর সামনে তুলে ধরে বলল, চট জলদি সাইন করে দাও, আমি আবার কাঁচা কাজ করি না, তোমাদের আমার সামনে লাগবে। আশা রাখছি পাশে পাবো, বিনিময়ে টাকা পাবে, নো প্রবলেম। তবে বেইমানি করো না, তোমার ভুলের মাসুল তোমার পরিবারকে দিতে হবে। এই যা। লোকগুলো না পড়ে সাইন করে দিল। কাগজগুলো জিয়াউলের হাতে দিয়ে উঠে দাঁড়ালো আফিফ। পরবর্তী কাজ একটু পরেই করবে, তবে আশপাশটা দেখে নেওয়া জরুরি। চারিদিকে নজর বুলিয়ে আফিফ একটি বেওয়ারিশ কুকুর ছাড়া কাউকে দেখতে পেল না। হাত বাড়িয়ে দিয়ে বলল, নাও এখন আঘাত করো, সর্বশক্তি দিয়ে আঘাত করবে। ছেলেগুলো দিশেহারা হয়ে ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। আফিফ সময় ব্যয় করলো না। যে ছেলের হাতে ছুরি ছিল হাত আঁকড়ে ধরে নিজেই নিজের হাতে এক টান দিল। গলগল করে রক্ত পড়তে লাগলো। ছেলেটার হাত কাঁপছে। আফিফ বিরক্ত হলো। এইটুকু ক্ষতই কতদিন হসপিটালে থাকতে পারবে? বড় জোর একদিনে তো আর হবে না। ছুরিটা নিয়ে হাতে তুলে নিয়ে বুক বরাবর ঘা বসিয়ে ব্যথায় চোখ মুখ কুচকে নিল আফিফ। শক্তপোক্ত দেহটা নরম হয়ে আসছে। ছলো ছলো চোখে স্যারের কাজ দেখে জিয়াউল। বারবার না করেছিল এমন করতে। নিজের শরীরের ক্ষতি করে কেউ এমন রিস্ক নেয়? হঠাৎ করে জিয়াউলের মনে হলো হসপিটালে গেলে স্যার তাকে সাথে থাকতে দিবে না, কোনো না কোনো উপায়ে বাড়ি পাঠিয়ে দিবে। তবে সে যে বড় স্যারকে কথা দিয়েছে। আবেগের বশে জিয়াউল ঠিক আফিফের মতো কাজ করে বসলো। আফিফের হাতের ভাঁজ থেকে ছুরিটা নিয়ে কাঁধ বরাবর টান দিল। ডান হাতে কাঁধের নিচে ছুরি চালিয়ে দিল। মুচকি হেসে বলল, ক্ষমা করবেন স্যার, পাথলও আপনাকে একা ছাড়ছি না। চরমভাবে হতাশ হলো আফিফ। দুজনেই চেতনা হারালে গাড়ি চালাবে কে? জিয়াউলকে কষিয়ে এক থাপ্পড় দিতে ইচ্ছে হলো। ইচ্ছেটা চুপচাপ হজম করে গাড়িতে বসলো আফিফ। যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছাতে হবে, ব্লিডিং হচ্ছে খুব। গাড়িতে উঠে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, আমার লোকদের নজর তোমাদের ওপর 24 ঘন্টাই থাকবে। লুকিয়েও বেইমানি করো না, মারা পড়বে। খুব শীঘ্রই দেখা হবে। ছুটে চলল গাড়ি। পেছনে কয়েকটা অবাক মিশ্রিত নয়ন দিশেহারা হয়ে পলক ফেলতেও যেন ভুলে গেল। হয়তো বাকি জীবনে আজকের রাতটার কথা ভুলবে না দুজন সুপুরুষকে। একে অপরের প্রতি যে ভালোবাসা দেখলো সেটাও হয়তো মনে দাগ কেটে যাবে। আবার তারা নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়বে, আবার কোনো গাড়ির সম্মুখে এভাবে দাঁড়াবে। তবে আজকের ভয়টা কোনো দিন কাটবে না। বিরাট বড় হসপিটালটির আশপাশ আলোয় জ্বলজ্বল করছে। দিন রাত বোঝার উপায় নেই। গাড়ি থামিয়ে আফিফ পেছনে ঘুরল। গোবেচারা চেহারায় বসে আছে অনান। তার মাথায় কিছুই ঢুকেনি। আফিফ নিম্ন স্বরে বলল, নিজেকে খানিক এলোমেলো করে নাও, ধস্তাধস্তি হয়েছে এমন। ঠিকঠাক অভিনয় না পারলে এসো না, আমি গেলাম। জিয়াউলের চোট কম লাগায় দৌড়ে এসে আফিফকে ধরল সে। কাঁধে ভর করে ছুটে চলল ভেতরে। অনার নিজেও এক ছুটে গাড়ি থেকে বের হয়ে এলো। শাড়ি পরে তার অবস্থা এমনি নাজেহাল। নতুন করে আর কি করবে? আফিফের এক হাত আঁকড়ে ধরে রিসেপশনে যেতে চিৎকার করে বলে উঠল,
রিসেপশনে বসা মেয়েটি উঠে দাঁড়ালো। রাগ করে এমন কেস তেমন আসে না। এগিয়ে এসে তিনজনকে দেখে বলে উঠল, এত পুলিশ কেস লিখিয়েছেন থানায়? অবশ্যই ম্যাডাম, লিখবো না কেন? ছিনতাইকারী থেকে কোনো রকম বেঁচে ফিরে আমাদের কি পুলিশ স্টেশনে যাওয়া উচিত ছিল? মানুষ মরুক বাঁচুক সমস্যা নাই তো, লিখিত গেলে খেলেই হলো, তাই না? উঁচু গলায় বিদ্রুপ মেশানো কথাগুলো শুনে বিব্রত হলো মেয়েটি। জিয়াউল আবার মৃদু চিৎকার করে বলল, আপনাকে হসপিটাল রেখেছে কে? কমন সেন্স নাই? তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন। এটা কোন হসপিটালের পরিবেশ হলো? চোখ বন্ধ করে মুচকি হাসলো আফিফ। জিয়াউলের কথাগুলো মনে ধরেছে। ছেলেটা ব্যথা সহ্য না করতে পেরে যে এত রেগে যাচ্ছে বুঝেছে। মেয়েটি আর কথা বলার সাহস পেল না, ছুটে গেল ব্যবস্থা করতে। আফিফ ফিসফিস করে বলল, পারলে আজকে হাসপাতালটা ঘুরে দেখবে। সকালে হয়তো জেনে যাবে আমাদের কথা। সরকারি লোক, ভয় থাকবে স্বাভাবিক, লোকও লাগিয়ে রাখতে পারে, তাই সুযোগ মিস করা যাবে না। কিঞ্চিত মাথা কাত করে হাবোধক মনোভাব পোষণ করলো জিয়াউল। অনান মাথা ঘুরিয়ে গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিচ্ছে। নিশ্চুপ পরিবেশ। একটু জোরে বললেই মনে হচ্ছে পুরো হসপিটালের মানুষ শুনতে পাবে। অনান আবার আরেকটু গলা উঁচিয়ে বলল, মানুষ মরে গেলে চিকিৎসা হবে? কোনো বাচ্চার হাতের আঁকাবাঁকা চাঁদের মতো এক ফালি চাঁদ দিগন্তে ঝুলে আছে। ভরা পূর্ণিমার মতো আলো না ছড়ালেও খারাপ না। মৃদু হাওয়া বইছে, কখনো জোর হাওয়ায় গাছের পাতাগুলোকে কেমন দুলিয়ে দিচ্ছে। আপন ছন্দে নেচে উঠে আবার নীরব হয়ে যাচ্ছে। বাঁকা চাঁদের পাশে মিটিমিটি জ্বলছে এক তারা। অন্যান্যদের থেকে তারাটির আলো একটু বেশি। বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল আহিস। চোখে ঘুম নেই, মনের কোণে কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। অন্ধকার দিগন্তে তাকিয়ে থাকতে থাকতে আহিস আবিষ্কার করলো একটি তারা খসে পড়ে আরেকটি তারার মাঝে ডুবে গেল। যেন অপর তারাটি শুষে নিচ্ছে ভালোবেসে। আধারে ঘেরা মনটা এবার অদ্ভুত শান্ত হয়ে এলো। ডান হাতটা আপনা আপনি বুকের বাম পাশে ছিল। হৃদস্পন্দন বড়ই নীরব। বুকের উচ্চাটনের সাথে প্রেম পিয়াসী খাপ খাইয়ে চলতে পারছে না, নাকি আজ বুকের বাম পাশে কেউ মুখ গুজে ছিল বলে প্রেম পিয়াসী তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে। আহিস আবিষ্কার করলো ঠিক তার পাশে মুখ ফুলিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে। আহিস ব্যথা মিশ্রিত কণ্ঠে শোধালো, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি নাকি প্রেম পিয়াসী? এমন কি কখনো হয়েছে? দুর্ঘটনা ভেবে ভুলে যাও না। বুকের বাম পাশে যে তোমার রাজত্ব, অন্য কেউ কি করে আসবে? মেয়েটি তবুও মুখ ফুলিয়ে আছে। বেনি করা চুলের ভাঁজ আজ এলোমেলো, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। আহিসের মনে হলো তার কলিজাটায় কেউ থাবা বসিয়েছে। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ঢোক গিলে মুচকি হেসে বলল, আমার প্রেম পিয়াসী বড়ই অভিমানী। মেয়েটি তাকালো আহিসের দিকে, মিষ্টি হাসলো। এক দুপা করে কাছে এসে হাত বাড়িয়ে দিল। আহিস যেন হাতে চাঁদ পেয়েছে। হাত বাড়িয়ে ছুঁতে চাইল, পারল না। মিলিয়ে যাচ্ছে বারংবার। হাত ভেদ করে হাত বের হয়ে যাচ্ছে। সে ছুঁতে পারছে না। ছটফট করছে আহিস। একটু ছোঁয়ার আশায় কাতরাচ্ছে। মেয়েটি যেন বেশ মজা পেয়েছে। খিলখিল হেসে থেমে গেল সে। একটু একটু পিছু হটে বলতে লাগলো, আমার শরীর অপবিত্র আহি, রক্তে মাখামাখি দুর্গন্ধ ছড়াবে, ছুতে পারবে না তুমি। আমি অধরা, তোমার প্রেম পিয়সী মরে গেছে আহি, মেরে ফেলেছে ওরা। কত আকুতি, সহস্র ফোঁটা জল শুনেনি আহি, ঝাঁপিয়ে পড়েছে আমাকে একটু একটু করে তোমার থেকে দূরে করে দিয়েছে। আজ আমার রাজত্বে অন্য কেউ মুখ গুজবে আহি, বড্ড ব্যথা গো, শরীর চলে যাচ্ছে। আমাকে মুক্তি দাও আহি, মুক্তি চাই আমি, তোমার কল্পনার জগৎ থেকে মুক্তি চাই। মেয়েটি হারিয়ে গেল। বেনি নাচিয়ে অন্ধকারে মিশে গেল। আহিস হাত বাড়িয়েও আটকে রাখতে পারল না। বুকের ওপর চাপটা হয়তো বেশি হয়ে গেছে। চিনচিনে ব্যথা নিয়ে বসে পড়ল আহিস। পুরুষ মানুষ নাকি কাঁদতে পারে না, তাদের কাঁদতে নেই, মানুষ হাসবে। এখানে তো কেউ নেই। সে কাঁদলে খুব বেশি উপহাস তো পাবে না। ভোরের আলো ফুটেছে। বাঁকা চাঁদ সরে গিয়ে সোনালি সূর্য আসন নিয়েছে। তেজহীন সূর্য পরিবেশকে অদ্ভুত মোহনীয় স্নিগ্ধ করেছে। মিষ্টি হাওয়ার সাথে বাতাস অচেনা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। শুধু তার কাছেই কি এমন মনে হচ্ছে? প্রেমের বহিঃপ্রকাশ কি আদিল মাহমুদের ধরন পাল্টে দিল? এই যে কিছুদিন আগেও সকাল হতেই ভাবতে বসত মিটিং ডিলের কথা, আজ ঘুম ঘুম চোখে জড়িয়েছিল মেয়েটি। তার দিকে তাকিয়ে হাসছিল। ঘুম ভেঙে আশপাশ খুঁজে দেখলো নেই। আপন মনে হাসলো আদিল। অধঃপতন হয়েছে তার, তবে আফসোস হচ্ছে না। অদ্ভুত এক অনুভূতি তাকে ঘিরে রেখেছে।
পাশ থেকে ফোন নিয়ে ওয়ালে তাকালো আদিল। নিজের একটা ছবি ওয়ালে দিয়ে রেখেছে মীরা। তার ভাষ্যমতে ফোন অন হলেই তাকে মনে পড়বে, অথচ মেয়েটি জানেই না আদিল মাহমুদ মেয়েটিকে ঠিক বুকের বাম পাশে চিরস্থায়ী আসন করে দিয়েছে। রিং হচ্ছে, তুলছে না। অপেক্ষারত আদিল নিরাশ হলো, ধৈর্য হারালো না। রিসিভ হলো, ঘুম জড়ানো কণ্ঠ ভেসে এলো। এত সকালে কেউ কাউকে ফোন দেয় না আদিল, ঘুমোচ্ছি আমি। আপনাকে এখন ম্যানার্স শেখাতে হবে না নিশ্চয়ই। আদিলের হাসি পেল, কৌতুক মিশ্রিত কণ্ঠে বলল, শেখাতে পারেন, আমি মাইন্ড করব না। বিরক্তির সুর তুলল মীরা, কিছু বলল না, চুপ রইল। আদিল হুট করে গাঢ় কণ্ঠে বলল, আপনার চিঠির উত্তর দিতে আমি একটা অপারেশন মিস করেছিলাম মাঝরাতে। লোকটা চিকিৎসাহীন মারা গিয়েছিল। আমার কিন্তু আফসোস হয়নি, বরং খবরটা শুনে বিরক্ত হয়েছিলাম। চিঠি লিখে ব্যাঘাত ঘটল যে। আদিল মাহমুদের রূপ একটা নয়। আমার ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা হিংস্রতাকে টেনে বের করবেন না। আমার ভালোবাসার থেকে স্বার্থের প্রখরতা বেশি। একটু একটু করে বেলা বাড়ছে, সূর্যের তেজ ও সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে। ভ্যাবসা গরমে শুয়ে থাকাও অস্বস্তিকর। আড়মোড়া ভেঙে উঠে বসলো আফরা। পরপর দুবার হাই তুলে দুহাত প্রসারিত করে খানিক সাহেবিপনা করে নেমে পড়ল বিছানা থেকে। আশেপাশে মীরা নেই, ভাবল না আফরা। নিজের মতো ওয়াশরুমে ঢুকে পড়ল। তবে আজকের সকালটা তার জন্য অন্যরকম সিনেমাটিক ব্যাপার ভেবে রেখেছে। সে কি জানতো সিনেমাটিক নাকি হাস্যকর? বলবে আফরা নিজেও বুঝতে পারল না। আকস্মিক ধাক্কাটা সামলাতে বেশ বেগ পেতে হলো তাকে। চুপচাপ শব্দহীন ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় বসলো। চোখ তার অস্বাভাবিক বড়, মস্তিষ্ক যেন নিতে পারছিল না। চেঁচিয়ে বলে উঠল, মহারানীর কার্য সম্পাদিত হইলে বাহির হওয়ার অনুরোধ করিতেছি। আপনার জন্য কেউ অধীর আগ্রহে অপেক্ষা করিতেছে। দয়া করিয়া যদি একটু কৃপা করিতেন, জীবন ধন্য হইয়া যাইত। বিশাল খোঁচা গায়ে লাগলো মীরার। কমোডে বসে রইল থমথমে মুখে। যতটুকু সম্মান তার অবশিষ্ট ছিল আজ সেও জলাঞ্জলি দিল, শুধুমাত্র সো কল্ড প্রেমের চক্করে। এমনিতেই সকাল থেকে আদিলের একের পর এক বকবক শুনে অতিষ্ঠ সে। ঘুম পূর্ণ না হওয়ায় কপালের পাশে কেমন চিনচিন করছে। তার ওপর 9টা বাজতে চলল, প্রাকৃতিক কাজের জন্য ছাড়েনি তাকে আদিল। আজ নাকি সে যতক্ষণ ফোনে চার্জ থাকে ততক্ষণ কথা বলবে। নির্লজ্জের শেষ পর্যায়ে পৌঁছেও সে ওয়াশরুমে যাওয়ার কথা বলতে পারেনি আদিলকে। সেটাই তার কাল হলো। এত বেশি চাপ পেয়েছিল দরজা আটকাতে ভুলে গিয়েছে। রাগে কটমট করতে করতে কান থেকে ফোন নামিয়ে ডাক্তার নামটার দিকে তাকালো। চোখ দিয়ে যেন অপর পাশের মানুষটিকে ভস্য করে দিবে। 3 ঘন্টা 13 মিনিট উঠে আছে। মীরা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, চেঁচিয়ে বলে উঠল, আগামী 3 দিনে যদি আপনার ফোন থেকে আমার ফোনে কল আসে, চিবিয়ে খাবো আমি আপনাকে। কথাটি বলতে দেরি, ফোন কেটে দিতে দেরি হয়নি, তবুও যেন রাগ কমছে না মীরার। অপর পাশে আদিল ভেবাচেকা খেয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। হঠাৎ কি হলো তার মাথায় ঢুকলো না। রাগের কারণ ধরতে না পেরে মাথা চুলকালো সে। ভাবতে বসলো, সে কি প্রেমে পড়ে বোকা হয়ে যাচ্ছে, নাকি আদিল মাহমুদকে সে ভালোবাসার মাঝে হারিয়ে ফেলেছে। এমন করলে যে খুব বিপদ। প্রিয়জনের জন্য হলেও তাকে কন্ট্রোলে থাকতে হবে ভেবে অন্য মনস্ক থেকে ফ্রেশ হতে গেল আদিল। অফিস আজ মিস করা যাবে না। ফ্রেশ হয়ে বাইরে আসলো মীরা। মাথাটা তার কিঞ্চিত নত। আফরা চোখে চোখ মেলাতে পারবে না বলেই হয়তো এই পন্থা। আফরা মীরাকে দেখেই হাত মুষ্টিবদ্ধ করে নিল। দাঁতে দাঁত চেপে কৌতুক কণ্ঠে বলে উঠল, প্রেমিকার প্রেম শেষ হলো? বেশ বেশ, আপনাদের দেখেই আজকালের যুবক যুবতীরা প্রেম শিখবে। শেখা উচিত। আপনাদের প্রেম তো লাইলি মজনুর প্রেমকেও হার মানাবে। আর যাই হোক, তারা তো কমোডে বসে প্রেম করার সাহস করেনি, যাহা আপনি করেছেন লাজবাব। মীরা কেমন লজ্জায় কুকড়ে গেল। অপরাধীর মতো নত করে রাখা মাথাটা আরেকটু নত হলো। মৃদুস্বরে বলল, সয়ে যেতে হবে, কিছুই করার নেই, কটা দিনই তো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনাদের প্রেম তো কটা দিনের। তা আর কোথায় কোথায় গিয়ে কথা বলবেন? রাগী কণ্ঠ আর নেই আফরার, কথা সুরে অন্যরকম দুষ্টুমির ছোঁয়া। মীরা সহজ হয়ে আফরার পাশে বসলো, দুহাত প্রসারিত করে বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, খুব চাপে ছিলাম, উপায় ছিল না। যাই হোক, বেরোবি এখন? গ্রামে যাব একটু। বোনকে কতদিন দেখি না। আখি মেয়েটাকেও হাতে নাতে ধরবো। ধরে কিছুই হবে না, ও মুখ খুলবে না। বড় জোর চাপ দিলে ওনার কোণে বেঁধে রাখা বিশেষ শিশি গলায় ঢেলে দেবে। বরং তুই ওকে আমার হাতে ছেড়ে দে, আমার লোক দেখে নিবে। আফরা অবাক দৃষ্টিতে তাকালো মীরার দিকে। কিছুটা সন্দেহ মিশে রয়েছে। তীক্ষ্ণ গলায় বলল, তুই কিছু লুকিয়ে যাচ্ছিস আমার থেকে, পরিণাম কিন্তু খুব খারাপ হবে। মুচকি হেসে উঠে বসলো মীরা। আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল,
কেমন পরিণাম তা না হয় ভবিষ্যৎ ঠিক করুক। খিদে পেয়েছে, নাস্তা তৈরি কর, আমি 2 মিনিটে আসছি। আজ ঠিক সময় অফিসে যেতে চেয়েছিল বলেই মনে হয় এতটা দেরি হলো। ব্যস্ত পায়ে এদিক ওদিক ছোটাছুটি করে রেডি হচ্ছে আদিল। কোনো কিছুই আজ হাতের কাছে পাচ্ছে না। গোছানো ঘরটা কেমন এলোমেলো লাগছে তার কাছে। মন বলছে ঘর গোছানোর জন্য হলেও কাউকে দরকার। সেই কাউকে জায়গায় যে মীরার মুখশ্রীটা কল্পনা করে নিয়েছে তা যেন না বললেই নয়। নিজের এমন ভাবনায় মুচকিয়ে হাসলো আদিল। মেয়েটা তার কাছে 1 মাস সময় চেয়েছে। ঠিক পরের মাসের 21 তারিখ সম্পূর্ণ তার হবে কথা দিয়েছে। মেনে নিয়েছে সে। খুব তাড়াতাড়ি আপন করার মনোবাসনাকে গোপন করে সায় জানিয়েছে। এখন মনে হচ্ছে জোর করে কাজী অফিসে নিয়ে গেলেই হতো, এত ঝামেলা পোহাতে হতো না। বাম হাতে ঘড়ি জড়িয়ে গাড়ির চাবিটা হাতে নিবে, ব্যাঘাত ঘটিয়ে টুংটুং শব্দে ফোন বেজে উঠল। শান্ত ভঙ্গিমায় ফোন তুলে হ্যালো বলতে অপর পাশের মানুষটি চাপা উৎকণ্ঠাকে লুকিয়ে শান্ত স্বরে বলল, বস, আমি মতিন। কাল ম্যাডাম একটা মেয়েকে তুলে আনতে বলেছিল, এনেছিলাম। কথা ছিল সকালে আসবে। আমরা এসে দেখি ম্যাডাম মাটিতে পড়ে আছে, মেয়েটি নাই। আপনি একটু আসবেন না? মানে আপনি তো মরে গেলেও ম্যাডামের গায়ে হাত দিতে না করেছেন। ভীষণভাবে বিচলিত হলো আদিল। খাবারহীন পেটটা কেমন গুলিয়ে উঠল। বুকের ওপর বিশাল বড় চাপ অনুভব করলো সে। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল, কোথায় আছো তোমরা? পুরনো গোডাউন বস, 2 নম্বরে আসবেন। আদিল জবাব দিল না। ফোন কেটে ধপ করে বসে পড়ল বিছানায়। কপালে রগ ফুলে যাচ্ছে। কোনো রকম উঠে দাঁড়িয়ে ছোট ছোট পা ফেলে বাইরে এলো। গাড়িতে বসে জড়িয়ে দম নিল আদিল। তার সুখ, তার খুশি যে প্রকৃতির সহ্য হয় না, আজও তার প্রমাণ পেল। গাড়ির স্পিড এতটা বাড়িয়ে দিল, অন্যান্য গাড়িগুলোকে টক্কর দিয়ে পেছনে ফেলে গাড়ি জনমানবহীন সরু রাস্তাটায় ঢুকে স্পিড কমিয়ে দিল। গাড়ি গিয়ে থামলো গোডাউনের সামনে। নেমে পড়ল আদিল। একটু আগের এলোমেলো আদিলকে আর খুঁজে পাওয়া যাবে না। গম্ভীর কঠোর আদিল দ্বিতীয় গোডাউনে ঢুকে পড়তেই লোকগুলো মাথা নত করে নিল। জবরদস্তি সমানটা ধরে রাখলো। ধুলোর স্তরের ওপর নাদিয়াকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে কিছুটা চমকালো আদিল। এর আগে এতটা বিধ্বস্ত এই মেয়েটিকে দেখেনি। না চাইতেও কঠোর মুখটায় ব্যথার ছাপ ফুটে উঠতে লাগলো। প্রকাশ পাবে বলেই হয়তো লোকগুলোকে ইশারা করে চলে যেতে বলল। ইশারা পাওয়া মাত্রই মাথা নত রেখে পিলপিল করে বেরিয়ে গেল লোকগুলো। আদিল গিয়ে নাদিয়ার পাশে বসলো। মৃদু কাপা হাত মাথায় রাখতে তর্জনী আঙ্গুলের একাংশ কপাল ছুঁয়ে দিল। চমকে হাত সরিয়ে নিল আদিল। এত গরম কেন শরীর? ব্যস্ত হাত কপালে রেখে কয়েকবার পরখ করলো। উপায় না পেয়ে নাদিয়াকে ডেকে উঠল আদিল। নাদিয়া, নাদিয়া, শুনতে পাচ্ছ? জ্ঞান নেই। আদিল সময় ব্যয় না করে কোলে তুলে নিল নাদিয়াকে। ডান হাতের মুঠোয় থেকে মদের বোতল খসে পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে গেল। খালি, মদ নেই। দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে গেল সে। এতটা মদ সে 1 সপ্তাহেও খায় না। সেখানে মেয়েটা ঘন্টায় শেষ করে ফেলে। নিজের অন্যায়টা একটু করে উপলব্ধি করতে পারছে কিনা সে, নাকি শুধুই কিছুটা টান। উৎফুল্ল চিত্তে রান্না করছিল মনিরা। কালকে রাত থেকে সময়টা তার এতটা আনন্দে যাচ্ছে, চারিদিক শুধু সুখ আর সুখ। প্রিয় মানুষটার বুকে মুখ খুঁজে এতটা সুখী লাগে। সে তো অন্য কারোর বুকে সুখ খুঁজেছিল, কিন্তু পায়নি। ওই বুকটা তাকে শুধু কষ্টে জর্জরিতই করেছে। এক ফোঁটা সুখের দেখা মিলেনি। কাল রাতে হুট করে যেন সুখের দেখাটা মিলে গেল। মনিরার আপন মনের ভাবনায় ব্যাঘাত ঘটালো কারো নরম কণ্ঠস্বরে। অজ্ঞান হওয়ার নাটক করে ঠিক করনি মেয়ে। শান্ত কণ্ঠের তিক্ত কথা মনিরাকে এতটাই এলোমেলো করে দিল, হাতে থাকা চামচ নিচে পড়ে গেল। চোখ বড় বড় করে তাকালো দরজায় হেলান দিয়ে দাঁড়ানো আহিসের দিকে। ধরা পড়ে হাঁসফাঁস করতে লাগলো সে। আহিস মুচকি হেসে মনিরাকে দেখছে। কিছুটা সময় যেতেই বলল, পালস চেক করলে যে শরীরের কন্ডিশন বোঝা যায়। ভুলে গিয়েছিলে হয়তো। মনিরা কি বলবে খুঁজে পাচ্ছে না। লজ্জায় আহিসের চোখে চোখও রাখতে পারছে না। আহিস এখনো শান্ত, গম্ভীর কণ্ঠে বলল, বড্ড অন্যায় করেছ মেয়ে। আমি আহিস এতটা সস্তা নয় যতটা তোমরা দুজন নামিয়ে এনেছ। তোমার জীবনের এই ভুলটা 10 বছরের ক্ষতর থেকেও তীক্ষ্ণ হবে, দেখে নিও মেয়ে। দাঁড়ালো না আহিস। হনহন করে বাড়ির বাইরে চলে গেল। মনিরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল একা। কেউ নেই তার পাশে। চারপাশের এত সুখ কোথায় গেল? নেই, কোথাও নেই। গাল বেয়ে জলের ধারা নেমে আসতে মৃদু কেঁপে উঠল মনিরা। রান্নাটা সেভাবে রেখে প্রাণপণে দৌড়াতে লাগলো। একমাত্র ভরসা সালেহা বেগম। সেই পারবে তাকে এই ক্ষত থেকে সারিয়ে তুলতে। এবার যে তার জীবন সর্বনাশা হয়ে উঠবে, বাঁচবে কি করে? 2 নম্বর গলিতে ঢুকে চোখ মুখ কুঁচকে নিল আফরা।
ভুল পথে চলে আসেনি তো? সে তো ঠিক খবরই রেখেছিল, তবে বিভ্রান্তিতে পড়ছে কেন? গলির শেষ মাথায় গিয়ে আফরার নাকের পাটাতন ফুলে উঠল। কি রকম ছেলে মানুষ সে কাজ করেছে সে! সরাসরি রাস্তাটা ধরে আসলে বাড়িটা পেয়ে যেত। একে তো সময় নষ্ট, তার উপর কতটুকু পথ হেঁটে অযহত পরিশ্রম। মেজাজ চটচটে হয়ে এলো তার। সিদ্ধান্ত নিল আজ যাবেই না। পরমুহূর্তে ভাবল বাড়ির সামনে এসে ফিরে যাওয়াটা ঠিক নয়। দোটানা নিয়ে এই রাস্তা পার হলো আফরা। ছোটখাটো বাড়িটা বেশ সুন্দর। কলিং বেলটা ঠিক কোথায় খুঁজে পেল না আফরা। হাত বাড়িয়ে দরজায় টোকা দিল। পরপর কয়েকবার টোকা দেওয়ার পর ভেতর থেকে পায়ের শব্দ ভেসে এলো। কেউ এগিয়ে আসছে। আফরা অপ্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তবে দৃষ্টিটা ততক্ষণ রইল যতক্ষণ সে কামিনী বেগমকে আসতে দেখল। মহিলাকে দেখে দৃষ্টি তার স্বাভাবিক হয়েছে। দরজা খুলে আফরাকে দেখে কামিনী বেগম অবাক হলেন। মুহূর্ত সময় মুখের দিকে তাকিয়ে থেকে আফরার হাত আঁকড়ে ধরলেন। বিচলিত হলো আফরা। কিছু বলল না। মহিলার চোখে মুখে যে খুশি দেখেছে, কিছু বলতেও দুবার ভাবতে হবে। কামিনী বেগম আফরাকে নিয়ে সরাসরি নিজের ঘরে গেলেন। বিছানায় বসিয়ে ক্ষান্ত হলেন না, ছুটে এলেন রান্নাঘরে। শুকনো কিছু খাবার নিয়ে আফরার সামনে রেখে সম্মুখে বসলেন। মিষ্টি হেসে জানান দিলেন তার খুশির বার্তা। আফরা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে হেসে বলল, আমি মাত্রই খেয়ে এসেছি মিসেস, পেটে একটু জায়গাও নেই। চোখ রাঙিয়ে তাকালেন কামিনী বেগম। চোখ দিয়ে যেন মুখের ভাষা প্রকাশ করলেন। কতটা সময় হয়ে গেছে, এখনো পেটে কিছু রয়েছে। আফরা কথা বলল না। এমনি এমনি আসেনি, প্রয়োজন ছাড়া কোথাও যাওয়া তার হয়ে ওঠে না। মুখে কিছু চানাচুর তুলে নিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল। আশেপাশে কেউ নেই। কামিনী বেগম হয়তো বুঝেছেন। পাশ থেকে নোট নিয়ে কিছু লিখলেন। আফরার সামনে তুলে ধরতে দেখল, আফিফ জিয়া হসপিটালে। তুমি কি দরকারে এসেছো? আফরা ভ্রুকুচকে তাকালো। কামিনী বেগম মুচকি হেসে আবার লিখলেন, ছিনতাইকারী ধরেছিল, চোট পেয়েছে হালকা, ফোন দিয়েছিল, আমাকে বাড়ি থেকে বের হতে না করেছে। আফরা উঠে দাঁড়ালো। বেশ বিচলিত হয়েছে সে। আফরার বিচলিত ভাব দেখে কামিনী বেগম ঠোঁট টিপে হাসলেন। হাসির কারণ খুঁজে পেল না আফরা। অস্থির কণ্ঠে প্রশ্ন করল, আমার সাথে যাবেন? চলুন। সহজ সরল কথাটা শুনেই মুখের হাসি মিলিয়ে গেল। ভয়ে কুকড়ে গেলেন কামিনী বেগম। বড় বড় চোখ মিলে আফরার দিকে তাকিয়ে রইলেন। এত দ্রুত মাথা নাড়িয়ে না বোঝালেন আফরা কিছু বলার সুযোগ পেল না। কামিনী বেগমের হাতের উপর ডান হাত ছুঁয়ে বের হয়ে এলো বাড়ি থেকে। সন্দেহের তীরটা তার ঠিক জায়গায় পৌঁছেছে কিনা ধরতে এসে তাড়াহুড়ো পা চালালো। এত বড় অফিসারকে রাস্তায় ছিনতাইকারী জখম করেছে ভাবতেও একটা মিথ্যা আভাস পেল আফরা। তবে সে ভুলও হতে পারে। 3টে বেড পাশাপাশি, 2জন পুরুষ 1জন মহিলা শুয়ে আছে। ঘুমে বিভোর। গভীর নিঃশ্বাসের শব্দ ঘরময় ছড়িয়ে আছে। জানালার পর্দাটা এখনো সরানো হয়নি। ভেতর থেকে বন্ধ দরজা। কয়েকবার নার্স এসে ডেকে গেলেও আলসেমিতে দরজা খুলেনি কেউ। গলা মৃদু উঁচিয়ে নিজেদের ঠিক থাকার ইঙ্গিত দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দরজা ধাক্কানোর শব্দ। আফিফের ঘুম নড়বড়ে হয়ে এলো। পিটপিট করে চোখ খুলে হাতে থাকা ঘড়ির দিকে তাকালো। 11টা বেজে গেছে। খানিক চমকানো ভাব দেখা গেল চোখে মুখে। কাল রাতে ঘুমায়নি। প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশ কয়েকবার হসপিটালটা রাউন্ড দিয়েছে। সন্দেহজনক কিছু চোখে পড়েনি। তবে সে নিরাশ হয়নি। যেখানে দেখিবে ছাই, ওড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। প্রবাদটা বেশ মেনে চলে সে। বাহ্যিক চকচকে দেখে সোনা ভাবার মতো ভুল সে চাকরির প্রথম দিনই করেছিল। কি লজ্জায় না সেদিন পড়তে হয়েছিল। এখনো সে কথা মনে হলে কপালের রগ ফুলে ওঠে। হাসির পাত্র হয়ে গিয়েছিল সেদিন। চকচকে খেলনা বন্দুককে আসল বন্দুক ভেবে বাবার হাতে তুলে দিয়ে অনভিজ্ঞের প্রমাণ সে ওই দিনই দিয়েছিল। এরপর আর কোনো পরীক্ষায় তাকে কেউ হাসির পাত্র বানাতে পারেনি। বাবার গাইড, নিজের ইচ্ছাশক্তি, প্রবল জেদ, দেশপ্রেম আজ তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। কতটা কষ্টের ফসল আজকের আফিফ মুনতাসির তার শুধু সেই জানে। দরজা ধাক্কানোর শব্দ জোরালো হচ্ছে। আফিফ মাথা ঘুরিয়ে পাশে তাকালো। দুটোই মরার মতন ঘুমোচ্ছে। আস্তে করে উঠে দাঁড়ালো সে। হাতের ক্ষতটা তেমন না হলেও বুকের ক্ষতটা গভীর। উত্তেজনা বশত একটু জোরেই ছুরি চালিয়েছিল। দরজা খুলে হুড়মুড় করে 3জন পুলিশ ইউনিফর্ম পরা লোক ঢুকে পড়ল। একজন তীক্ষ্ণ কণ্ঠে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? মরছিলেন? মুখ শক্ত হয়ে এলো আফিফের। দ্বিগুণ তীক্ষ্ণ কণ্ঠে বলল, মরলে নিশ্চয়ই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতাম না। এটা হসপিটাল, নিশ্চয়ই ভুলে যাননি। এখানে সুস্থ মানুষ থাকে না, অজানা নয়। তা অভদ্রের মতো দরজা ধাক্কানোর কারণ? নার্সের কাছে এক্সট্রা চাবি ছিল?
বিব্রত হলো তিনজনই। কেমন শক্ত শরীর, হিম করা গলা। আমতা আমতা করে কিছু বলবে তার আগেই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কেউ বলল, এদের জানা বা বোঝার পরিধি বেশি থাকলে আমার স্থানে থাকতো, নিচুতে নয়। তাকিয়ে দেখলো আফিফ। কঠোর মুখশ্রী স্বাভাবিক হওয়ার বদলে যেন আরও একটু কঠোর হয়ে উঠল। মুষ্টিবদ্ধ হাতের দিকে নজর বুলিয়ে তুচ্ছ কারণটাই নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। এই ছেলেটাকে শুধুমাত্র আপনার পাশে রিকশায় দেখেছিল বলে এত রাগ হচ্ছে কেন? সে কি টিনেজারদের মতো ব্যবহার করছে? কারণ খুঁজে পাচ্ছে না তো। সর্বনাশ। যত দ্রুত সম্ভব নিজেকে স্বাভাবিক করে বলল, আপনারা? ইন্সপেক্টর নোমান, থানার বড়বাবু। অনেক দিন হলো ছিনতাইকারী গ্যাংটাকে ধরার পরিকল্পনা করছি, সুরাও হচ্ছে না। সকালে হসপিটাল থেকে ফোন এলো, চলে এলাম। আপনার সাহায্য লাগবে। হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল নোমান। আফিফ অনিচ্ছা সত্ত্বেও হাত বাড়িয়ে বলল, আমি কিভাবে সাহায্য করব? তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, কাউকেই দেখিনি। হতাশার শ্বাস ফেলে মুখ বাঁকালো নোমান। এত দূরে এসে পুরো পরিশ্রম বৃথা গেল দেখে চরম বিরক্ত হলো সে। আফিফ গম্ভীর দৃষ্টিতে নোমানের ভঙ্গিমা পরখ করছে। হুট করে নোমান কনস্টেবলের হাত থেকে বাজেয়াপ্ত করা বন্দুকটা আফিফের সম্মুখে তুলে ধরে বলল, চিকিৎসাধীন আপনার কাছে পেয়েছে, লাইসেন্স আছে? হাত বাড়িয়ে বন্দুকটা নিজের হাতে নিয়ে প্যাকেট মুক্ত করলো আফিফ। কালকে অ্যাডভেঞ্চারের উত্তেজনায় খেয়াল করেনি। বন্দুকটা তার ভীষণ প্রিয়, যেখানেই যাক সাথে নেওয়া চাই। ভালো করে দেখে নিয়ে বলল, বাম পকেটে থাকা বন্দুকের ব্যাপারে খোঁজ দিয়েছে, ডান পকেটে থাকা আইডির খোঁজ দেয়নি? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তরের অপেক্ষা করল না আফিফ। ফের হতাশ কণ্ঠে বলল, না, বাহ্যিক সুনাম হিসেবে হসপিটালের সার্ভিস একদম নিম্নে। সচেতনতার অভাব তো রয়েছেই, সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটি হলো সার্ভিস দিক বা না দিক দুহাত ভরে টাকা নেয়ার ধান্দা রয়েছে। নোমানের কুচকানো ভ্রুর দিকে তাকিয়ে মুচকি হাসলো আফিফ। ডান পকেটে থাকা আইডি কার্ড বের করে বলল, জেনারেল আফিফ মুনতাসির, সেনানিবাস, ঢাকা। আশা রাখছি আর কোনো প্রশ্ন নেই, এবার আসতে পারেন। জেনারেল শব্দটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই নোমান সম্মানের সহিত স্যালুট দিল। আফিফ ঘাড় কাত করে মুচকি হাসল। অনান ঘুম থেকে উঠে বিষয়টা নিশ্চুপ দেখছে, তবে এত কিছুর মাঝেও জিয়াউলের ওঠার কোনো খবর নেই। নোমান মাথা নাড়িয়ে চলে আসতে নিবে, দরজায় দাঁড়িয়ে মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, আসতে পারি? দ্রুত বেগের সময় পেরিয়ে গেছে 5 মিনিট। নোমান আফিফের চোখে মুখে বিস্ময়। অনুমতির জন্য অপেক্ষা করেনি আফরা। ভেতরে ঢুকে অপেক্ষা করছে কারো কণ্ঠ শোনার জন্য, তবে বিস্ময়ের রেশটা একটু বেশিই বোধ হয়। আফরা বিরক্তি শ্বাস ফেলল। ভ্রু কুচকে সামনে তাকাতেই নোমান অবাক মিশ্রিত অস্পষ্ট স্বরে বলল, আফরা আপনি? আর চোখে দেখলো আফরা। মিস শব্দটা বাদ যাওয়ায় নিজের কাছেই কেমন লাগলো। ভাবালিশ কণ্ঠে বলল, আশা বাড়ন নাকি? নোমান মুচকি হাসল। তেরা কথা যেন ঠোঁটের কোণে লুকিয়ে থাকে। বিবশ কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি আপনার দর্শন পাবো ভাবিনি, গুড লাক। নোমান টের পেল এতক্ষণের বিরক্তি, রাগ, খারাপ লাগা সব একটুতেই পালিয়ে গেছে। সেসবের পরিবর্তে স্থান করে নিয়েছে ভালো লাগা, মুগ্ধতা। মেয়েটা তার প্রশান্তির কারণ হয়ে ধরা দিচ্ছে। খানিক বিচলিতও হলো না নোমান। সাদরে গ্রহণ করলো পরিবর্তনটা। আপ্লুত কণ্ঠে বলল, তো কেন এসেছেন? চোখ ছোট ছোট করে নোমানের ভঙ্গিমার পরিবর্তন দেখছে আফরা। ঠিক সুবিধা লাগছে না। দুপা এগিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, পিকনিক করতে এসেছি। ভীষণ হাসি পেল আফিফের। এতক্ষণ গম্ভীর মুখে দুজনকে পরখ করছিল, ভাবছিল কেমন পরিচিত। তবে আফরার বিরক্তি কণ্ঠস্বর বিষয়টি বুঝতে সময় লাগেনি। সূক্ষ্ম খোঁচাটা আফিফের সামনে হজম করে নিল নোমান। অস্বস্তিতে পড়ে গেল সে। থমথমে মুখে কিছু বলবে পূর্বেই আফিফ বলে উঠল, উনি আমার অতি পরিচিত মিস্টার নোমান, আপনি এখন আসুন। চমকিত দৃষ্টিতে তাকালো নোমান। অতি পরিচিত বলতে কি বোঝাতে চাইলো ঠিক ধরতে পারল না, তবে তাকে যে তৃতীয় ব্যক্তি ধরেই আসন শব্দটি ব্যবহার করেছে বেশ বুঝতে পারল। তার মাথায় এই মুহূর্তে ঢুকলো না সে সত্যিই সম্পূর্ণ অপরিচিত। তার সামনে কুশল বিনিময় ছাড়া অন্যান্য দরকারি কথা বলা যায় না। অপমান মনে করে থমথমে মুখ নিয়ে বেরিয়ে গেল নোমান। বিষাদের উকিঝুঁকি মাঝছে হৃদয়ে। তবে কি সে খুব দেরি করে ফেলল? নোমান চলে যেতে গাম্ভীর্য পায়ে দরজায় এসে দাঁড়ালো আফিফ। অতি সন্তর্পণে দরজাটা লাগিয়ে দিয়ে নিজ বেডে এসে বসল। বেডের পাশে রাখা টুলে বসতে বসতে আফরা কিছুটা কৌতুক করে শুধালো, অতি পরিচিত? যার বেনামি চিঠি পেয়ে আফিফ মুনতাসির ঢাকা থেকে বান্দরবান চলে এলো, সে অতি পরিচিত নয় বলছেন? চরম দৃঢ়তা মেশানো কথা শুনে বিনয়ী হাসলো আফরা। আফিফ মুনতাসির
আদিল মাহমুদ দুটো ব্যক্তিত্বকে পাশাপাশি দাঁড় করিয়ে ভাবতে বসলো। কোথাও একটা মিলে যায় বিচলিত ভাবহীন দুটো ব্যক্তিত্ব। আগুনে ঠেলে দিলেও তারা চিৎকার চেঁচামেচি করে সহানুভূতির আশা করবে না, নিজ বুদ্ধিতে বাঁচার চেষ্টা করবে, না হয় গাম্ভীর্য ধরে রেখে মৃত্যুকে বেছে নিবে। প্রতিপক্ষের নিকট আপুর শব্দটি যেন তাদের সাথে যায় না। আবার হুট করে আফরা লক্ষ্য করলো দুজনের মাঝে অমিল অনেক। আফিফ মুনতাসিরের হৃদয় নির্মল এক হাসিতে ভরা। পাত্রভেদে নির্মল হাসিটা ছাড়িয়ে দিয়ে নিজ ব্যক্তিত্ব ধরে রাখতে বেশ সচেতন, কিন্তু আদিল মাহমুদ এক রোখা, কঠোর, জেদি, নির্দয়। যদিও দুদিন বেশভূষায় পরিবর্তন এসেছে, সেটা যে স্বার্থের টানেই তার চেয়ে ভালো কেই বা জানে। ভাবুক আফরাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আফিফ। মেয়েটা তার দিকে তাকিয়েও তাকিয়ে নেই, নয়নযুগল তার উপর। তবে নয়নযুগলের কেন্দ্রিকতা যেন শূন্যে মিলিয়ে গেছে। মেয়েটাকে দেখতে ভালো লাগছে। হৃদয়ের গভীরে সুপ্ত এক আনন্দ খেলা করছে। বিশেষ পাত্তা দিল না আফিফ। পথ থেকে বেঁকে যাওয়া সে শিখেনি। শান্ত গলায় শুধালো,